আপনি কি জানেন আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারিত হয় লোভ, ভয় আর আবেগ দিয়ে, নট বাই লজিক। ওয়াল স্ট্রিটের বুদ্ধিমান বিনিয়োগকারীরাও বহুবার হেরেছে এক সাধারণ নিয়ম অমান্য করার কারণে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে একেবারে সাধারণ মানুষ হয়েও বাজারে সফল হতে পারে, এমনকি পেশাদারদের থেকেও ভালোভাবে? উত্তর আছে এই একটি মাত্র বইতে, এ র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা বিনিয়োগ জগতে একটা রেভলিউশন এনে দিয়েছে। লেখক বার্টন জি ম্যালকেইল একজন অর্থনীতিবিদ ও ওয়াল স্ট্রিটের একজন পরিবেক্ষক ও রিসার্চার। তিনি দেখিয়েছেন, আপনি যদি বাজারকে নাও বুঝেন তবুও আপনি বাজারে টিকে থাকতে পারবেন যদি আপনি নিয়ম জানেন, শৃঙ্খলা মানেন আর খরচ কমান। এই বইটি শুধু ধনী হবারই গল্প শেখায় না, এটি একটি মানসিকতা, অর্থনৈতিক শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদী সাফল্যের একটি মানচিত্র। আজকের এই পডকাস্টটিতে আমরা দেখব এর র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট বইটির প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করব। দেখব কিভাবে আপনি বিনিয়োগের জগতে সফল হতে পারবেন, লোভ আর গুজবের বাজারে নিজেকে ঘাবড়াবেন না ও স্ট্রেট দাঁড়াই থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই পডকাস্টটিতে। আপনি জানবেন এক সত্যিকার অর্থনৈতিক অভিযাত্রা। অধ্যায় 1, স্টকস অ্যান্ড দেয়ার ভ্যালু। শেয়ার এবং তাদের মূল্য। আপনি যখন একটি শেয়ার কেনেন, আপনি কি জানেন আপনি আসলে কি কিনছেন? শুধু কাগজ নয়, আপনি কিনছেন একটি কোম্পানির ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎ কতটা মূল্যবান? একটি শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারিত হয় সেই কোম্পানির ভবিষ্যতের আয় এবং অর্থনৈতিক শক্তির উপর, না যে বাজারে তার দাম কত। দামের পেছনের বাস্তবতাকে না বুঝে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। এই অধ্যায়ে এই বইটিতে যে বিষয়টি দেখানো হয়েছে, এখানে লেখক ব্যাখ্যা করেন একটি শেয়ারের প্রকৃত মূল্য, ইন্ট্রানজিক ভ্যালু, আসলে কিভাবে নির্ধারিত হয় এবং বিনিয়োগকারীরা কিভাবে ভুল করে থাকে শুধু বাজার মূল্য দেখেই সিদ্ধান্ত নেয়। প্রথমে লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, একটি স্টক প্রকৃত মূল্য নির্ভর করে কোম্পানির ভবিষ্যৎ আয়ের উপর, যেটা বর্তমানে ডিসকাউন্টেড হয়। অর্থাৎ আজকে আপনি যে মূল্যের একটি শেয়ার কিনছেন তা ভবিষ্যতে কোম্পানিটি যে পরিমাণ মুনাফা করবে সেটির উপর ভিত্তি করেই যৌক্তিকতা হয়ে থাকে। ম্যালকেইল দেখিয়েছেন অধিকাংশ মানুষ বাজার মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস এবং আসল মূল্য ইন্ট্রানজিক ভ্যালু এর পার্থক্য বোঝে না। তারা ভাবে দাম বেশি মানে কোম্পানিটি ভালো, অথচ বাজার দর সবসময় যৌক্তিক মেনে চলে না। শেয়ার বাজারের মানসিকতা গুজব, ট্রেন্ড বিশ্লেষণের মন্তব্য দিয়ে খুব দ্রুত দাম বাড়তে বা কমতে পারে, যা প্রকৃত মূল্য থেকে অনেক দূরে চলে যায়। এই অধ্যায়ে লেখক মূলত ভ্যালুয়েশন প্রক্রিয়াটি মূলনীতির উপর তুলে ধরেছেন। যেমন একটি কোম্পানির শেয়ারের মূল উৎপাদন হলো ভবিষ্যতের নগদ প্রবাহ অর্থাৎ ফিউচার ক্যাশ ফ্লোর উপরে। সেই নগদ প্রবাহকে বর্তমান মূল্য রূপান্তর অর্থাৎ ডিসকাউন্টিং টু প্রেজেন্ট ভ্যালু করতে হয়। সময়ের সঙ্গে ঝুঁকি ও ইন্টারেস্ট হার পরিবর্তনের কারণে এই হিসাবও পরিবর্তিত হয়। তিনি বলেন, বহু মানুষ শেয়ার কেনে শুধু অন্যকে অনুসরণ করে, সম্প্রতির খবর দেখে, যেটাকে বলা হয় স্পেকুলেশন বা আন্দাজে বিনিয়োগ করা। এই আচরণ থেকে দূরে থেকে একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীকে কোম্পানির প্রকৃত শক্তি বিশ্লেষণ করতে হয়। কোম্পানিটি কেমন আয় করে, তাদের ঋণ কেমন, বাজার চাহিদা আছে কিনা, এই সব বিষয়ে প্রকৃত দিক নির্দেশনা করে সিদ্ধান্ত নিতে হয়। এছাড়াও লেখক বোঝান দীর্ঘমেয়াদী বাজার নিজেই সত্যির দিকে ফিরে আসে। অর্থাৎ কোনো কোম্পানি যদি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, ভবিষ্যতে তার শেয়ার বাজারে স্বাভাবিকভাবেই বাড়বে। তবে শর্ট টার্মে দাম ওঠানামা করবে, এটা স্বাভাবিক এবং প্রায় সবসময় অনির্ভরযোগ্য। এই অধ্যায়ে লেখক দেখান একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর উচিত মূল্য ও দামের পার্থক্য বুঝে তবেই বিনিয়োগ করা। একমাত্র তখনই আপনি শেয়ার বাজারে শোরগোল দেখে নিজেকে দূরে রাখতে পারবেন এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন। একটি শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারিত হয় কোম্পানির ভবিষ্যৎ আয় দ্বারা।
আর সেই আয়কে বর্তমান মূল্যে মূল্যায়ন করাই বিনিয়োগকারীর মৌলিক কাজ। আর এটাই হলো টার্মস অফ পয়েন্ট। বাজার দর নয়, কোম্পানির প্রকৃত অর্থনৈতিক ভিত্তি বুঝেই বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ। অধ্যায় 2, দ্য ম্যাডনেস অফ ক্রাউডস। একটি সাধারণ ফুলের দাম বাড়তে বাড়তে হয়ে গেল একটি বাড়ির মূল্য সমান। এরপর এক সকাল পুরো বাজার ধসে পড়ল, সব শেষ। এটাই ছিল ইতিহাসের প্রথম বড় অর্থনৈতিক বাবেলস বা টিউলিপ ম্যানিয়া। আর আজও ঠিক এমনটাই ঘটে। যখন মানুষের ভিড়ের পেছনে ছুটে, তখন বাজারের যুক্তি হারায়। আপনি এই অধ্যায়ে আপনি যে বিষয়টি শিখতে পারবেন, এই অধ্যায় নিয়ে আসে একটা ভয়ঙ্কর সত্য। যদি আপনি অন্ধভাবে ভিড়ের সাথে চলেন, তাহলে আপনি নিজের আর্থিক ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এই অধ্যায়ে লেখক বার্টন ম্যালকেইল তিনি দেখিয়েছেন বাজারে গণমানুষের আচরণ এবং এর ফলে তৈরি হওয়া ফাইন্যান্সিয়াল বাবেলস অর্থাৎ আর্থিক বুদবুদ নিয়ে আলোচনা করে। তিনি দেখান কিভাবে বিনিয়োগকারীর ভিড়ের পেছনে দৌড়ায়, বাস্তবতা যুক্তি ভুলে যায় এবং একটি নিছক গুজব ও অতিরিক্ত আশাবাদের ভিত্তিতে সম্পদের মূল্যকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে। এই মানসিক ও সামাজিক আচরণ বাজারে ভয়াবহভাবে ফল বয়ে আনে, যেমন অতি মূল্যায়ন, আকস্মিক পতন এবং অর্থনৈতিক ধস। ম্যালকেইল ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক বাবেলস উদাহরণ টেনে আনেন, যেমন 1700 শতকে টুলিপা ম্যানিয়া, অর্থাৎ যেখানে সাধারণ একটি ফুল বা টিউলিপ এর দাম এমনভাবে বাড়ে যেন তা সোনা বা হীরার মতো মূল্যবান এবং হঠাৎ করে বাজারে ভেঙে পড়ে। আবার তিনি 1840 সালে রেলওয়ে ম্যানিয়া, 1929 সালে মার্কিন অর্থনীতির ধস, 1990 সালের .com বাবেলস এবং 2008 সালের সাবপ্রাইম মর্টগেজ সংকটের কথাও উল্লেখ করেন। প্রতিটি ঘটনায় দেখান লোকজন যখন দেখেন অন্যরা লাভ করছে, তখন তারা না বুঝেই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ে এবং একটি কৃত্রিম দাম তৈরি হয় যা বাস্তবতার সাথে কোনো মিল রাখে না। লেখক এখানে বলেন, মানুষ ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, আমি পিছিয়ে যাচ্ছি না তো, এই মানসিকতা থেকে অন্ধভাবে বাজারে ঢুকে পড়ে আর এই ভিড়ের আচরণে একে একে বাবেলস বা বুদবুদ বা ট্র্যাপ তৈরি করে। যখন সবাই মুনাফার স্বপ্নে একটা জিনিস কেনে, তখন সেই পণ্য বা স্টকের দাম অতি মূল্যায়িত হয়ে পড়ে এবং বাজারের ভারসাম্য নষ্ট হয়। পরে যখন অচল চিত্র বোঝা যায়, তখন সবাই একসাথে বিক্রি করতে ছোটে, ফলে ভয়াবহ ধস নামে। ম্যালকেইল এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। বাজারে দামের গতি সবসময় যৌক্তিক নয়, এটি অনেক সময় মানুষের আবেগ, গুজব ও সামাজিক প্রভাবের উপর নির্ভর করে। সুতরাং তিনি পাঠকদের বলেন, আবেগের স্রোতে গা ভাসাবেন না, বাজারে হট বা ট্রেন্ডিং কিছু দেখে বিনিয়োগ না করে বরং ফান্ডামেন্টাল ভিত্তিক যাচাই করে সিদ্ধান্ত নিয়ে, রিসার্চ করে ধীর ও সংযতভাবে সিদ্ধান্ত নেওয়াই দীর্ঘমেয়াদী লাভজনকের একটা অংশ। অর্থাৎ বাজারে অনেক বড় ধসের পেছনে থাকে ভিড়ের পাগলামি, মানুষের অজ্ঞতা ও লোক দেখে ঝাঁপিয়ে পড়া। মানুষ যখন দল বেঁধে একটা জিনিস বিনিয়োগ করে, তখন তা ট্রাফের রূপ নেয় এবং একসময় বিস্ফোরিত হয়। বিচক্ষণ বিনিয়োগকারী হবেন সেই ব্যক্তি যিনি ভিড়ের উল্টো দিকে হাঁটতে সাহস করেন। এই অধ্যায় থেকে আমরা কিছু শিক্ষাও অর্জন করতে পারি, যেমন বাজার সবসময় যৌক্তিক ভিত্তিকভাবে চলে না। মানুষের আবেগ ও সামাজিক প্রভাব বাজারের দামের উপর অনেক বেশি প্রভাব ফেলে। অর্থাৎ বুদবুদ বা বাবেল তৈরি হয় যখন সবাই একসাথে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ে, অতি মূল্যায়ন হয় এবং একসঙ্গে ভেঙে পড়া ভয়াবহ ক্ষতি আনে। ফোমো বা লোভ বা মানুষকে অন্ধভাবে বিনিয়োগে ঠেলে দেয়। ইতিহাসে বহুবার এমন গণভুল হয়েছে, যেমন টুলিপা ম্যানিয়া, .com ক্রাশ 2018 এবং গ্রেট ডিপ্রেশন।
এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সাবধান হওয়া উচিত। বিচক্ষণ ও বিনিয়োগকারীর ভিড়ে বিপরীত চিন্তা করেন, অর্থাৎ আবেগ নয়, যৌক্তিক ও সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিনিয়োগ করাই নিরাপদ। অধ্যায় 3, স্টক ভ্যালুয়েশন ফ্রম দ্য 60s থ্রুআউট দ্য 90s, অর্থাৎ 60 থেকে 90 দশকের শেয়ারের মূল্যায়নের ইতিহাস। এখানে তিনি কিছু শেয়ার মার্কেটের ইতিহাস দেখানোর চেষ্টা করেছেন এই চ্যাপ্টারটার ভিতরে। যে বাজারে ভুল করা যায় না এমন স্টক ছিল, সেখানেও বিনিয়োগকারীরা সবচেয়ে বড় ভুল করেছিল। এই অধ্যায়ে বার্টন জি ম্যালকেইল তিনি দেখিয়েছেন কিভাবে 1960 থেকে 1990 দশকের মধ্যে শেয়ার বাজারের বিভিন্ন মূল্যায়ন প্রবণতা অর্থাৎ ভ্যালুয়েশন ট্রেন্ড তৈরি হয়েছে এবং কিভাবে বিনিয়োগকারীদের আচরণ ও বাজার চক্রের কারণে অনেক সময় অতিরিক্ত আশা, মূল্য চাপ, ওভার ভ্যালুয়েশন ও বাজার পতন ক্রাশেস দেখা দিয়েছে। প্রথমে লেখক আলোচনা করেছেন 1960-এর দশকের নিফটি 50 নামক স্টকগুলোর কথা। এগুলো ছিল এমন কোম্পানি যেগুলো বিনিয়োগের ভুল করা যায় না বলে মনে করা হতো। IBM, কোকাকোলা, পোর্টফোলিওল্যান্ড এমনের মতো কোম্পানিগুলোর মূল্যায়ন এতটাই বেড়ে যায় যে তাদের প্রাইস টু আর্নিং রেশিও 50 থেকে 60-এর উপরে চলে যায়। বিনিয়োগকারীরা এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল যে তারা ভবিষ্যতের ঝুঁকি বিবেচনা না করেই এই সব কোম্পানিতে বিনিয়োগ করেছিল, কিন্তু বাস্তবে দেখা গেল এই কোম্পানির ভবিষ্যৎ আর প্রত্যাশিত ভাবের মতো আসেনি। ফলে শেয়ারের দাম পড়তে শুরু করে ও বিনিয়োগকারীরাও বড় ক্ষতির সম্মুখীন হয়। এরপর লেখক তুলে ধরেন 1980 দশকের একটি বড় ঘটনা। 1987 সালে ব্ল্যাক মানডে, একদিন মার্কিন শেয়ার বাজার মাত্র একদিনে 20% ধসে পড়ে। এই পতনের প্রধান কারণ ছিল কম্পিউটারাইজড ট্রেডিং এবং মেকানিক্যাল বিক্রয় প্রোগ্রাম। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিনিয়োগকারীরা হঠাৎ একসাথে বিক্রি করতে শুরু করে। এই ধস প্রমাণ করে যে বাজার খুব অল্প সময় কতটা অস্থির হতে পারে ও স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম কিভাবে আতঙ্কে বাড়িয়ে তুলতে পারে। এরপর আসে 1990 দশকে, যাকে লেখক দ্য রোয়ারিং ট্রিজ বোম হিসাবে চিহ্নিত করে। ইন্টারনেট, টেকনোলজি, স্টার্টআপ সংস্কৃতির উত্থান বাজারে এক নতুন উচ্ছ্বাসের জন্ম দেয়। বিনিয়োগকারীরা প্রযুক্তির খাতে ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে অন্ধভাবে বিনিয়োগ করা শুরু করে। অনেক টেক কোম্পানি কোনো লাভ বা প্রফিট না করতে থাকলেও তাদের শেয়ারের দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে। এই সময় বাজার এমন এক ধরনের ইররিলেশনাল এক্সুবেরেন্স অর্থাৎ অযৌক্তিক উচ্ছ্বাস তৈরি করে, যা পরবর্তী অধ্যায়ে বাবেল বা ট্রাফ হিসাবে চিহ্নিত হয়। মালকেল এই 3 দশকে মূল্যায়ন হিসাব থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি আমাদের দেওয়ার চেষ্টা করেছেন, যেমন শেয়ারের মূল্য সবসময় যৌক্তিক অনুযায়ী ওঠানামা করে না। বিনিয়োগকারীরা ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বারবার একই ধরনের ভুল করে। বাজারে উচ্ছ্বাস বা আতঙ্ক দুটোই অতিমূল্যায়ন বা বিপর্যয় ডেকে আনতে পারে। একটি শেয়ার বা বাজারে মূল্যায়ন যদি অতিরিক্ত দ্রুত বাড়ে এবং বাস্তব আয়, প্রবৃদ্ধি বা মৌলিক শক্তির সাথে সঙ্গতি না থাকে, তাহলে সেটি বিনিয়োগকারীর জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সুতরাং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সবসময় ইতিহাসের চক্র বুঝে সঠিক মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষা হিসাবে নিতে পারি সেটি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক, যেমন নিফটি 50 স্টকগুলো ভুলহীন ভাবা বা চিন্তা ভাবনা না করে বিনিয়োগকারীদের বড় একটা ক্ষতির মুখে ফেলে। বাজার ধস হঠাৎ করে হতে পারে। 1987 সালে ব্ল্যাক মানডেতে উনি দেখিয়েছেন। প্রযুক্তি সবসময় বুম বা টেকসই নাও হতে পারে, এটা উনি দেখিয়েছেন। 90 দশকের টেক কোম্পানিগুলো অতিমাত্রায় বা অতি মূল্যায়নে ভবিষ্যতের বড় রকমের পতনের কারণ হয়ে দাঁড়ায়। মূল্য গুণগত মান হিসাব করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি, অর্থাৎ বাজার চক্র বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে, তাই সচেতন থাকা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 4, দ্য
এক্সপ্লোসিভ বাবেলস অব দ্য আর্লি 2000s অর্থাৎ 2000 সালের শুরুর দিকে বাজারে ট্রাপ ও বিপর্যয়। একটা সময় ছিল যখন শুধু একটা কোম্পানির নামেই .com লিখলেই বা তার শেষের তার দাম আকাশ ছোঁয়ার মতো হয়ে যেত। ব্যবসা ছিল না, আয় ছিল না, তবুও বিনিয়োগকারীরা কোটি কোটি টাকা ঢালছিল। সবাই ভাবছিল তারা ধনী হয়ে যাবে, কিন্তু হঠাৎ একদিন সেই স্বপ্ন ভেঙে পড়তে থাকে। ডুবতে থাকে শেয়ার বাজার, হারিয়ে যায় সঞ্চয়, চাকরি আর ঘর। একটা কল্পকাহিনী নয়, এটি একটি ইতিহাস। আজ আমরা জানব কিভাবে লোভ আর উন্মাদনা তৈরি করেছিল সবচেয়ে ভয়াবহ অর্থনীতির ট্র্যাপ .com আর হাউজিং বাবেলের পেছনে সেই বিস্ফোরক সত্য। এই অধ্যায়টা মূলত দুইটি বড় আর্থিক ট্র্যাপ নিয়ে আলোচনা করেছে। একটা হচ্ছে .com বাবেলস, যেটা 1995 থেকে 2000, আর হাউজিং বাবেল 2002 থেকে 2008। লেখক এখানে দেখানোর চেষ্টা করেছে কিভাবে উন্মাদনা, প্রযুক্তিগত আশা ও মানবিক লোভ একত্রে বাজারকে ট্র্যাপ তৈরি করতে পরবর্তীতে ভয়াবহ ধসে ডেকে আনে। তিনি এই অধ্যায়ে আমাদের বোঝাতে চান বাজার শুধু সংখ্যা নয়, আবেগেরও খেলা। .com বাবেল অর্থাৎ 1990 দশকে শেষ ভাগে ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে বিস্ময় তৈরি করে। নতুন ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলো প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সীমাহীন। কোম্পানিগুলো বিজনেস মডেল প্রমাণিত না হলেও শুধু .com নাম থাকলেই তাদের শেয়ারের মূল্য কয়েক গুণ বেড়ে যেত। এই সময় বহু কোম্পানি IPO করে বাজারে আসে। বিনিয়োগকারীরা অন্ধভাবে এই কোম্পানিগুলোর শেয়ার কিনতে শুরু করে ভবিষ্যতে বিশাল মুনাফার আশায়। কিন্তু বাস্তবে অধিকাংশ কোম্পানি ব্যবসায়িক ভিত্তি দুর্বল ছিল এবং তারা কোনো আশা করছিল না। এই অন্ধবিশ্বাসের উপর দাঁড়ানোর বাজার 2000 সালে ভয়াবহভাবে ভেঙে পড়ে। প্রযুক্তির সূচক অর্থাৎ মাত্র 40 থেকে 50% বেশি হারায়। হাজার হাজার মানুষ তাদের সঞ্চয় পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। হাউজিং বাবেলটা কি? .com অর্থাৎ ট্রাপের ধসের পর মার্কিন অর্থনীতি মন্দার মুখে পড়ে। তখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট হার কমিয়ে মানুষকে ঋণ দেওয়ার সহজ করে দেয়। ব্যাংকগুলো বিপুল পরিমাণ সাবপ্রাইম মর্টগেজ দেওয়া শুরু করে। মানুষ সহজে বাড়ি কেনার ঋণ পাচ্ছিল, ফলে বাড়ির চাহিদা, দাম দ্রুত বাড়তে থাকে। বাড়ির দাম বাড়বে এই বিশ্বাসে অনেকে বাড়ি কিনে পরে বাড়ি দামে বিক্রি করে লাভ করার পরিকল্পনায় যুক্ত হন। এই পুরো প্রক্রিয়ায় একটা ট্র্যাপ হয়ে রূপ নেয়, যেখানে সম্পদ মূল্য বাস্তবতা ছাড়িয়ে কৃত্রিমভাবে ফুলতে থাকে। 2004 সালের ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এই দুর্বল ঋণগুলোকে ডিফল্ট হতে শুরু করে। তখন মার্কিন অর্থনীতিতে ব্যাপক বিপর্যয় নামে, অর্থাৎ লেহাম ব্রাদার্স দেউলিয়া হয় এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়। লেখক এই অধ্যায়ে আমাদের বোঝাতে চেয়েছেন মানব আগেই ট্র্যাপ তৈরি করে, লোভ, ভয় এবং সবই করছে তার আমিও করব। এই মানসিকতা আমাদের এমন একটি বিনিয়োগের দিকে নিয়ে যায় যা বাস্তবতা চিত্রে ছিল অযৌক্তিক। বাজারে প্রতিবার ধস এনেছে যখন বিনিয়োগকারীদের যুক্তি ও পরিসংখ্যান বাদ দিয়ে আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, একজন বুদ্ধিমান বিনিয়োগকারী অবশ্যই বাজারের উন্মাদনা থেকে দূরে থাকবে এবং ফান্ডামেন্টালস বা বেসিক মূলনীতির ভিত্তিতে বিনিয়োগে স্থির হবেন। .com এবং হাউজিং বাবেল ইতিহাসের বড় শিক্ষা হলো বাজারে অতিরিক্ত আশাবাদ, অন্ধ বিনিয়োগ আর সহজলভ্য ঋণ আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে পরিণতি ভয়াবহ হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফল হতে হবে বাজারের উপর নয়, বরং যৌক্তিক, বৈচিত্র্য ও ধৈর্য। এই তিন অস্ত্রকে কম্বিনেশন করে হতে হবে। চ্যাপ্টার 5, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। প্রযুক্তিগত মৌলিক কিছু বিষয়ের বা বিশ্লেষণ অ্যানালাইসিস এই চ্যাপ্টার ভিতর দেখানো হয়েছে। আপনি কি মনে করেন বাজারের গোপন সংকেত পড়ে আপনি আগে ভাগেই লাভ করতে পারবেন, কিংবা
কোনো কোম্পানির আর্থিক রিপোর্ট দেখে আপনি বুঝে যাবেন কোন স্টক হবে পরবর্তীতে অ্যাপেল বা টেসলা। সত্য হলো বাজারে এমন একটা খেলার রহস্য এতটা সহজ নয়। প্রযুক্তিগত চার্ট হোক বা কোম্পানি আয় বিবরণী হোক, কোনোটাই আপনাকে নিশ্চিত পথ দেখাবে না। এই অধ্যায়ে বার্টন জি ম্যালকেল আলোচনা করেছেন শেয়ার বাজার স্টকের মূল নির্ধারণের দুটি প্রচলিত পদ্ধতি, একটি প্রযুক্তিগত বিশ্লেষণ আর একটা হচ্ছে মৌলিক বিশ্লেষণ। প্রযুক্তিগত বিশ্লেষণ মূলত অতীতের বাজারের ডেটা যেমন মূল্য ওঠানামা, ট্রেডিং ভলিউম, চার্ট প্যাটার্ন উপর নির্ভর করে ভবিষ্যৎ বাজারের গতিবিধি অনুমান করার চেষ্টা করে। এটি বাজারের ট্রেন্ড বা চলমান প্রবণতা ধরার উপর জোর দেয়। তবে লেখক বলেন, বাজারের দাম যেভাবে এলোমেলোভাবে র্যান্ডম ওয়াক ওঠানামা করে, তখন অতীতের তথ্য দিয়ে ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলা যায় না। প্রযুক্তিগত বিশ্লেষণ মাঝে মাঝে বিনিয়োগকারীদের ভুল পথে নিয়ে যেতে পারে, কারণ এটি অনেক সময় মিথ্যা প্যাটার্ন বা ফলস ইন্ডিকেটর দেয়। অপরদিকে মৌলিক বিশ্লেষণ একটা কোম্পানির আর্থিক অবস্থা, আয়, সম্পদ, দায়, বাজার, তার অবস্থান এবং অর্থনৈতিক পরিবেশ মূল্যায়ন করে স্টকের প্রকৃত মূল্য নির্ধারণ করার চেষ্টা করে। এটি বাস্তব তথ্য নির্ভরশীল হলেও ভবিষ্যতে কোম্পানির পারফরম্যান্স কেমন হবে সেটা সঠিকভাবে অনুমান করা কঠিন, কারণ অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয় ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়। ম্যালকেল এখানে তিনি একটি যুক্তি হলো, যদিও মৌলিক বিশ্লেষণ প্রযুক্তি বিশ্লেষণের তুলনায় বেশি বাস্তবসম্মত, তবুও উভয় পদ্ধতির সীমাবদ্ধতা আছে। বাজারের মূল্য সবসময় তথ্য প্রতিফলিত করে এবং যে কোনো নতুন তথ্য বাজারে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই কোনো বিশ্লেষণ এমন নয় যা নিয়মিতভাবে বাজারকে হারাতে পারে। এই কারণে অনেক সময় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী সূচক বা ইন্ডেক্স ভিত্তিক পোর্টফোলিও ইন্ডেক্স ফান্ড বিনিয়োগ করাই বেশি লাভজনক ও নিরাপদ মনে করে। চ্যাপ্টার 5-এর লেখক বোঝাতে চান যে বাজারের দামে ওঠানামার অনুমান করা কঠিন এবং প্রচলিত প্রযুক্তি ও মিথ্যা সংকেতগুলোর উপর ডিপেন্ড না করে মৌলিক বিশ্লেষণ যেভাবে বিনিয়োগকারীর গাইড করে তা সর্বদা সঠিক নাও হতে পারে। তাই বিনিয়োগের ক্ষেত্রে যুক্তিসঙ্গত, বৈচিত্র্যময় ও ধৈর্যশীল মনোভাব নিয়ে কাজ করাটা সবচেয়ে বেশি কার্যকর। চ্যাপ্টার 5, টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড র্যান্ডম ওয়াক থিওরি। প্রযুক্তিগত বিশ্লেষণ বা র্যান্ডম ওয়াক তত্ত্বর মধ্যে দেখানো হয়েছে চ্যাপ্টার 6। আপনি যদি কখনো শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তবে হয়তো শুনেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস একটি কথা। এটি এমন একটি কৌশল যেখানে বিশ্লেষণরা শেয়ার মূল্যর গতিপথ পূর্ব নির্ণয়ন করার জন্য চার্ট, প্যাটার্ন ও অন্য প্রযুক্তিগত ইন্ডেক্স ব্যবহার করেন। কিন্তু কি যদি আমি বলি যে এই বিশ্লেষণ কখনো বাজারের ভবিষ্যৎ আসলে ঠিকভাবে পূর্বাভাস দিতে পারে না, এমনকি এটা প্রায় অসম্ভব। এই অধ্যায়টি পড়ার পর আপনি বুঝতে পারবেন যে র্যান্ডম ওয়াক থিওরি যা বাজারে অপ্রত্যাশিত আচরণ বোঝায়, টেকনিক্যাল অ্যানালাইসিসের চেয়েও বেশি কার্যকর হতে পারে। তাহলে চলুন আমরা জানি এই টেকনিক্যাল অ্যানালাইসিস এতটা সীমাবদ্ধ কেন র্যান্ডম ওয়াক থিওরি আপনাকে আরও কার্যকর বিনিয়োগকারী হতে সাহায্য করবে। বার্টন জি ম্যালকেল র্যান্ডম ওয়াক থিওরি মূলত বাজারে অপ্রত্যাশিত র্যান্ডম গতি বা সঠিক পূর্বাভাস দেওয়ার অভ্যাস বলে দাবি করে। এই তত্ত্বে শেয়ার বাজারের দাম ওঠানামা অর্থাৎ প্রাইস মুভমেন্ট একদম এলোমেলোভাবে ঘটে এবং ভবিষ্যতের দাম পূর্বানুমান করা প্রায় অসম্ভব। এখানে প্রশ্ন আসে, তাহলে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার কেন করব? ম্যালকেল বলেছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস স্টকের মূল্য, ট্রেডিং ভলিউম, এর অতীত প্রবণতা, প্যাটার্ন নিয়ে কাজ করে এবং এর ভিত্তিতে ভবিষ্যৎ ট্রেডাররা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। তবে এটি সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, এখানে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন 3টা সীমাবদ্ধতা আছে। 1, তথ্য দ্রুত বাজারে প্রতিফলিত হয়।
বাজারের সঠিক তথ্য যেমন কোম্পানির আয়, মুনাফা, প্রতিযোগিতা, তাৎক্ষণিক মূল্য প্রতিফলিত হয়ে যায়, যা একজন ট্রেডারের জন্য অতিরিক্ত সময় দিয়ে বিশ্লেষণ ও লাভের সুযোগ কমিয়ে দেয়। 2. মানসিক পক্ষপাত। টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যবহারকারীরা প্রাথমিকভাবে ভুল তথ্য বা মনস্তাত্ত্বিক পক্ষপাত দ্বারা প্রভাবিত হতে পারে। এটি বাজারের মুনাফা কিংবা ক্ষতি সম্পর্কিত ভুল অনুমান তৈরি করতে পারে। বাজারে টেকনিক্যাল প্যাটার্নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে। আর 3 হচ্ছে অতিরিক্ত ক্যালকুলেশন করা। প্রযুক্তিগত বিশ্লেষণের খুব বেশি প্যাটার্ন সংখ্যা রেশিও চার্ট দেখে, যা বাজারের অস্থিরতা আরও বাড়িয়ে দেয় এবং প্রকৃত মৌলিকতার পরিবর্তে কেবল সংখ্যা তত্ত্বে ঢুকে পড়ে, ফলে তারা নির্ভরযোগ্য পূর্বাভাস দিতে পারে না। র্যান্ডম ওয়াক থিওরি, হোয়াই ইজ ইট ওয়ার্ক বেটার, এটা কিভাবে বেটার কাজ করে। ম্যালকেল এর র্যান্ডম ওয়াক থিওরি সরল ও বাস্তব ভিত্তিকভাবে বলেছে বাজারের চলাচল মোটামুটি এলোমেলো এবং পূর্বানুমানযোগ্য, অর্থাৎ পূর্বভিত্তিক অনুমানযোগ্য নয়। এই থিওরি পুরোপুরি বিশ্বাস করে যে যদি বাজার সত্যি অকার্যকর অর্থাৎ ইনএফিসিয়েন্ট হয়, তাহলে বাজারের সকল মূল্য তথ্য পূর্বে প্রতিফলিত হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি চার্ট বা প্যাটার্ন দেখে ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা করেন, তা শুধু সময়ের অপচয়, কারণ বাজার ইতিমধ্যে সেই তথ্য সঠিকভাবে মিলে গেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পরীক্ষাও ম্যালকেলি এই তথ্য সমর্থন করে। যেমন একাধিক ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউটে দেখানো হয়েছে সাধারণ মানুষ বা বানরের মতো অযত্নে বিনিয়োগেও অনেক সময় পেশাদারের থেকেও ভালো রিটার্ন দেয়। অর্থাৎ মূল কারণ হলো বাজারের গতিপথ অত্যন্ত অপ্রত্যাশিত ও পেশাদার বাজারের বেশি ঝুঁকি নিলে মুনাফা করার চেষ্টা করলেও তা প্রায় সফলতা পায় না। র্যান্ডম ওয়াক থিওরি আমাদের শেখায় শেয়ার বাজার বিনিয়োগ করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা, যেখানে বাজারের গড় প্রফিট নিয়েই সন্তুষ্ট থাকা। টেকনিক্যাল অ্যানালাইসিসের পরিবর্তে আপনি যদি কম খরচে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করেন, তাহলে অধিকাংশ সময় বাজারের তুলনায় ভালো পারফরম্যান্স করতে পারবেন। এই চ্যাপ্টারটায় আমাদের যে শিক্ষাটা দেয় তা হলো বাজারকে কেবল র্যান্ডম ওয়াক হিসাবে দেখে গ্রহণ করুন আর ঝুঁকির পরিবর্তে বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের পদ্ধতিতে ধৈর্য ধারণ করুন। আপনার পোর্টফোলিও ধীরে ধীরে বাড়বে কোনো অতিরিক্ত ঝুঁকি ছাড়াই। চ্যাপ্টার 7, হাউ গুড ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মৌলিক বিশ্লেষণের কিছু কার্যকারিতা কতটুকু? আপনার চারপাশে প্রতিদিন শোনা যায় এই কোম্পানির আয় বাড়ছে, অমুক শেয়ার এখনই কিনতে হবে, ফান্ডামেন্টালটা দারুণ। এই সব তথ্য ফলস ও মিথ্যার বন্যার মতো ভেসে যাবে যদি আপনি এগুলোতে শেয়ার ইনভেস্ট করেন। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো বিশ্লেষণ শেষমেশ আসল কাজ করে কি? আপনি যদি ভাবেন যে বিশ্লেষকরা কোম্পানির ভিতরের অবস্থা জেনে বাজারকে হারাতে পারেন, তাহলে এই অধ্যায় আপনার চোখ খুলে দেবে। এই অধ্যায়ে লেখক মৌলিক বিশ্লেষণ অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কার্যকারিতা নিয়ে গভীরভাবে প্রশ্ন তোলেন। মৌলিক বিশ্লেষণ হলো সেই পদ্ধতি যার মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানির আয়, খরচ, সম্পদ ও বাজার সম্ভাবনা, প্রতিযোগিতা, ব্যবস্থাপনা কাঠামো ইত্যাদি বিশ্লেষণ করে শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণ করার চেষ্টা করেন। কিন্তু ম্যালকেল বলেন বাস্তব এই বিশ্লেষণ পদ্ধতি খুবই সীমাবদ্ধ, কারণ বাজারের প্রতিদিন হাজারো অ্যানালাইসিস একই ইনফরমেশন দেয়, একই সূত্রে কাজ করছে, তাহলে আপনি কিভাবে আলাদা হবেন? লেখক তিনি এখানে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন। অনেক সময় খুব দক্ষ বিশ্লেষণও ভুল করেন, কারণ ভবিষ্যতের ঘটনা কেউ জানে না। কোম্পানি ভালো করলেও
বাজার পরিস্থিতি, রাজনৈতিক ঘটনা, ইন্টারেস্ট হার, এমনকি একটি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তিনি বিভিন্ন গবেষণার ফলাফল তুলে ধরেছেন, যেখানে দেখা যায় অধিকাংশ প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট মার্কেট ইন্ডেক্সকেও হারাতে পারে না। ওয়ারেন বাফেট বা পিটার লাইন্স এর মতো সফল বিনিয়োগকারীরাও বিরল ব্যতিক্রম নিয়ম নয়। এছাড়াও মৌলিক বিশ্লেষণ যেহেতু অধিকাংশ ভবিষ্যৎ অনুমানের উপর নির্ভরশীল, যেমন আগামী 5 বছরে কোম্পানির আয় কত হবে, তাই এই যথার্থ প্রশ্নবিদ্ধ লেখক এটিকে অনেকটা ফোরকাস্টিং ফগি ওয়েদার ফরমের ডার্টি উইন্ডো এর সঙ্গে তুলনা করেন। মৌলিক বিশ্লেষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, কিন্তু একে অতি মূল্যায়ন করা উচিত নয়। এই পদ্ধতি দ্বারা আপনি হয়তো শেয়ারের অনেক ধারণা পেতে পারেন, কিন্তু বাজার হারানো বা বাজারকে রিড করা নিশ্চিত নয়। লেখক বারবার বলেন, যদি ফান্ডামেন্টাল বিশ্লেষণ এতই কার্যকর হতো তাহলে সবাই বাজারকে হারাতে বা বাজারকে টেক করে ধনী হয়ে যেত, কিন্তু বাস্তবতা তা সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি সময়, দক্ষতার অভিজ্ঞতা না থাকে তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর অতিরিক্ত নির্ভর না করে লো কস্ট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করুন এবং নিয়মিত ধৈর্যশীল পদ্ধতিতে নিজের অর্থ গড়ে তুলুন। সবচেয়ে বড় বিষয় হলো ভবিষ্যৎ অনিশ্চিত, তাই বিশ্লেষণের ফাঁদে না পড়ে আপনার নিজের আর্থিক পরিকল্পনা ও বাস্তব ভিত্তিক উপর সিদ্ধান্ত নিন এবং কাজ করুন। অধ্যায় 8, নতুন বিনিয়োগের অর্থাৎ মডার্ন পোর্টফোলিও থিওরি। আপনি যদি জানতেন দুটোর মাঝামাঝি মানের বিনিয়োগ একত্র করে একটি ঝুঁকি কমিয়ে লাভ বাড়ানো সম্ভব বা লাভ বাড়ানো যায়, আপনি কি তা ব্যবহার করতেন না? এই অধ্যায়ে লেখক আমাদের হাতে তুলে দেন একটা বৈজ্ঞানিক অস্ত্র, যার সাহায্যে আমরা একসাথে ঝুঁকি কমিয়ে রিটার্ন বাড়িয়ে দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা গড়ে তুলতে পারি। তার নাম মডার্ন পোর্টফোলিও থিওরি, MPT। তত্ত্বের পেছনের কিছু দর্শন আছে। মডার্ন পোর্টফোলিও থিওরি বা আধুনিক পোর্টফোলিও তত্ত্ব 1950 সালের দিকে হ্যারি মার্কজুইক প্রবর্তন করেন এই তত্ত্ব। বিনিয়োগের ঝুঁকি এককভাবে কোনো একটা সম্পদ দিয়ে নির্ধারণ হয় না, বরং সমস্ত পোর্টফোলিওর উপর সম্পদগুলো পারস্পরিক সম্পর্ক অর্থাৎ কারেক্টলেশন কেমন হবে তার উপর নির্ভর করে। সহজ ভাষায়, আপনি যদি এমন দুটি বিনিয়োগ নির্বাচন করেন যেগুলোর দাম একে অপরের বিপরীত দিকে চলে, তাহলে আপনার সম্পূর্ণ ঝুঁকি হ্রাস পায়। এর মাধ্যমে একদিকে আপনি যেমন লাভবান হন, অন্যদিকে আপনার ক্ষতি নিয়ন্ত্রণে থাকে। বৈচিত্র্যময় সিদ্ধান্ত। এই পয়েন্টের ভিতরে লেখক যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছেন সেটা হলো ডাইভার্সিফিকেশন ইজ দ্য অনলি ফ্রি লাঞ্চ ইজ ফাইন্যান্স, অর্থাৎ অর্থনীতিতে বৈচিত্র্য আনায় এমন একটি সুবিধা যা আপনি বিনামূল্যে পান। যেমন, আপনি যদি শুধু প্রযুক্তি কোম্পানির স্টক কিনে রাখেন, প্রযুক্তির খাতে ধস নামলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি প্রযুক্তি, স্বাস্থ্য, ব্যাংকিং, কৃষি, বিদেশ মার্কেট সব জায়গায় কিছু কিছু বিনিয়োগ করে থাকেন, তাহলে একটি খাতে ক্ষতি হলে অন্য খাতে আপনার ভারসাম্য তৈরি করবেন। লেখক বলেন, এটি শুধু তত্ত্ব নয়, এটি একটা পরীক্ষিত কৌশল যেটা বাস্তবে অনেক সফল বিনিয়োগকারীরা ব্যবহার করে থাকেন। অর্থাৎ কোনো ফিক্সড জায়গায় আমি ইনভেস্ট না করে মাল্টিপল ক্যাটাগরিতে করাটাই উত্তম। ঝুঁকি ও রিটার্ন হিসাব। মডার্ন পোর্টফোলিও থিওরি বলে, শুধু বেশি রিটার্ন খোঁজা বোকামি, বরং ঝুঁকি কতটুকু নিচ্ছেন সেই তুলনায় আপনি কতটুকু রিটার্ন পাচ্ছেন সেটাই আসল কথা। এই ধারণা থেকে আসে এফিসিয়েন্ট ফ্রন্টার, অর্থাৎ যেখানে আপনি বিনিয়োগকারীর এমন একটি পোর্টফোলিও বেছে নেন যেখানে একটা নির্দিষ্ট ঝুঁকিও বিপরীতে সর্বোচ্চ রিটার্ন দেয়। উদাহরণস্বরূপ, A ও B দুইটি আলাদা শেয়ার যদি একত্রে এমনভাবে পোর্টফোলিও বানানো যায় যাতে তাদের দাম একে অপরের বিপরীত দিকে ওঠানামা করে, তাহলে আপনি কম ঝুঁকিতে ভালো রিটার্ন পেতে পারেন। ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য কিছু শিক্ষা। লেখক বলেন, সাধারণ মানুষ যারা ওয়াল স্ট্রিটে পেশাদার নন
তারাও যদি এই তত্ত্ব ব্যবহার করে পোর্টফোলিও তৈরি করে, তবে তারা অনেক বেশি স্মার্ট ও কার্যকর লাভজনকে বিনিয়োগ করতে পারবেন। কিভাবে করবেন? বিভিন্ন খাত ও শ্রেণীর অ্যাসেটে বিনিয়োগ করুন, যেমন স্টক, বন্ড, ইন্টারন্যাশনাল ফান্ড, রিয়েল এস্টেট ইত্যাদি। ইন্ডেক্স ফান্ড ব্যবহার করে কম খরচে বৈচিত্র্যপূর্ণ আনুন ও পোর্টফোলিওতে প্রতি বছর বা নির্দিষ্ট সময় পর পর রিব্যালেন্স করুন। এই চ্যাপ্টার থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি, যেমন মডার্ন পোর্টফোলিও থিওরি আমাদের বলে বুদ্ধিমত্তার সাথে পা ফেলুন, বেশি লাভের জন্য দৌড়াবেন না, বরং ঝুঁকি আর রিটার্নের ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স ঠিক রাখুন। এই তত্ত্ব আপনাকে একটা বাস্তবসম্মত বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে ওঠা বিনিয়োগের রোডম্যাপ দেয়, যেখানে আপনি আবেগ ও অনুমানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন ও পরিকল্পনা পরিসংখ্যান দিয়ে আপনার ভবিষ্যৎ অর্থনীতিতে শক্তিশালী করতে পারেন। অধ্যায় 9, ঝুঁকি বাড়িয়ে পুরস্কার লাভ, অর্থাৎ রিপ্রাইজিং রিওয়ার্ড বাই ইনক্রিজিং রিস্ক। আপনি যদি ধনী হতে চান তাহলে ঝুঁকি নিতে হবে। এই কথাটা কতটুকু সত্য, আর ঝুঁকি মানেই কি ক্ষতি, না কি সঠিকভাবে পরিচালনা ঝুঁকি মেয়াদের বড় পুরস্কার আনতে পারে? এই অধ্যায়ে বার্টন জি ম্যালকেল এমন একটি সত্য তুলে ধরেছেন যা একজন বিনিয়োগকারী হিসেবে আপনার চোখ খুলে দিবে। এই অধ্যায় কেন্দ্রীয় বিষয়টি হলো ঝুঁকি ও রিটার্নের মধ্যকার সম্পর্ক। লেখক এখানে যুক্তি দেন, আপনি যদি বিনিয়োগে বেশি লাভবান চান তাহলে তার সাথে আপনাকে অবশ্যই একটা পরিমিত ঝুঁকি নিতে হবে। এই ঝুঁকিকে বলা হয় সিস্টেমেটিক রিস্ক, যা বাজারে থাকবে, আপনি তা এড়াতে পারবেন না। ঝুঁকি ও পুরস্কারের কিছু বন্ধন আছে, যেমন বাজারের ইতিহাস ঘেঁটে দেখা যায় সময় যত দীর্ঘ তত বেশি সম্ভাবনা থাকে বিনিয়োগে সফল হওয়ার। উদাহরণস্বরূপ, যদি কেউ স্টক মার্কেট 1 বছরের জন্য বিনিয়োগ করে তার রিটার্ন হতে পারে 20%, কিন্তু সে যদি 20 বছরের জন্য বিনিয়োগ করে সেই সম্ভাব্য রিটার্ন পরিসীমা অনেক ছোট হয়ে আসে এবং বেশি হয়ে যায় পজিটিভ দিক, অর্থাৎ সময় ঝুঁকিকে আয়ত্তে আনে। লেখক এখানে কিছু যৌক্তিক ও বিশ্লেষণের মতো কিছু মতামত দেখিয়েছেন, যেমন ম্যালকেল ব্যাখ্যা করেন, যারা খুব কম খরচ নিয়ে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা সরকারি ফান্ড বিনিয়োগ করেন তারা মূলধন রক্ষা করতে পারেন না, কিন্তু যাদের সম্পদের প্রকৃত বৃদ্ধি হয় না, কারণ এই ধরনের সেফ ইনভেস্টমেন্ট অনেক সময় ইনফ্লেশন হারকেও হারাতে পারে না। অন্যদিকে স্টক মার্কেট অস্থির, কিন্তু রিটার্ন সম্ভাবনা অনেক বেশি। লেখক এটিকে রিস্ক প্রিমিয়াম নামে ব্যাখ্যা করেন। এটি সেই অতিরিক্ত রিটার্ন যা আপনি একটি ঝুঁকিপূর্ণ অ্যাসেট বা স্টক থেকে পেতে পারেন। কম্পারেটিভলি নিরাপদ অ্যাসেট যেমন ট্রেজার বন্ড এর চেয়েও। বাস্তব একটি চিত্র আছে, লেখক উদাহরণ দিয়ে দেখিয়েছেন গত শতাব্দীতে মার্কিন স্টক মার্কেট প্রায় 9 থেকে 10% বার্ষিক রিটার্ন দিয়েছে, যখন সরকারের বন্ড ছিল 4 থেকে 5%। দীর্ঘমেয়াদী এই রিটার্ন ব্যবধান পার্থক্য তৈরি করে। এই চ্যাপ্টারটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হলো, যদি আপনি ভবিষ্যৎ অর্থনীতির নিরাপদ ও স্বচ্ছ হতে চান তাহলে ঝুঁকি পুরোপুরি এড়িয়ে যাবেন না, বরং বয়স, লক্ষ্য, ধৈর্যের ভিত্তিতে পরিমিত ঝুঁকি নেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন। ঝুঁকি যদি বুদ্ধিমত্তার সাথে নেওয়া যায় তবে সেটা আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। ম্যালকেল আমাদের শিখিয়েছেন ভয় নয়, জ্ঞানী শক্তি ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। অধ্যায় 10, বিহেভিয়ারাল ফাইন্যান্স, অর্থাৎ আচরণগত অর্থনীতি ও বিনিয়োগকারীদের মানসিকতা। আপনি জানেন কি, অনেক সময় আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বিনিয়োগের শত্রু হয়ে দাঁড়ান। আপনার আবেগ, অহংকার, ভয় ও লোভ, এই 4জন অদৃশ্য শত্রু ধীরে ধীরে আপনার বিনিয়োগ পরিকল্পনা ধ্বংস করে দিতে পারে। ঠিক এই জায়গায় আচরণগত অর্থনীতি অর্থাৎ বিহেভিয়ারাল ফাইন্যান্স আমাদের চোখ খুলে দেয়। এই অধ্যায়ে বার্টন জি ম্যালকেল দেখান আধুনিক বিনিয়োগ শুধু অঙ্ক বা গ্রাফ নয়, এটি একটি মানুষের মনস্তত্ত্ব, আবেগগত সিদ্ধান্ত গ্রহণের একটি ভুল
ধারণাটি মূলত এই, যেখানে বাজার সব সময় তথ্য এক্সেল ঠিকঠাক কাজ করে, যেখানে বিনিয়োগকারীরা আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয়। মাইকেল এই অধ্যায়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কিছু মানসিক পক্ষপাত বা বায়াস, যা ভুল আচরণের ভুল ধরনের, যেগুলো বারবার বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে। এখানে আমরা কিছু পয়েন্ট দেখতে পারি, যেমন ওভার কনফিডেন্স বায়াস, অতিরিক্ত আত্মবিশ্বাস। মানুষ নিজেই বিনিয়োগের দক্ষ নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তারা ভাবে আমি জানি মার্কেট কোন দিকে যাবে, ফলে তারা অপ্রয়োজনীয়ভাবে বেশি ট্রেড করে, সময়ের আগে কেনাবেচা করে ও মুনাফা হারায়। একজন ব্যক্তি হয়তো 2 বার লাভ করেছে, এরপর সে নিজেকে বিশেষজ্ঞ ও এক্সপার্ট ভাবতে শুরু করে, এরপরে ঝুঁকি নেয় আর পরেই তিনি ধরা খায়। ক্ষতির ভীতি, লস অ্যাভারশন, অর্থাৎ এই মানসিকতা বলে মানুষ লাভ পাওয়ার চেয়ে ক্ষতি এড়াতে বেশি উদ্বিগ্ন থাকে, ফলে তারা কোনো স্টক কমে গেল সেদিকে বিক্রি না করে ধরে রাখে, ক্ষতির বাস্তবতা মেনে নিতে চায় না। যেমন একটা খারাপ শেয়ারের বছরের পর বছর ধরে রাখা হয়, যেন কখনো না কখনো ঠিকই উঠবে। হার্ট বিহেভিয়ার, অর্থাৎ লোকেরা যেটা করছে সেটাই অনুসরণ করার প্রবণতা। সবাই যখন একটা স্টক কিনছে তখন আপনিও সেদিকে বিনিয়োগ করছেন। যদি আমি না করি তবে বঞ্চিত হব, এই ভয় থেকে আপনি আবার স্টকে ইনভেস্ট করেন এবং পরে গিয়ে আপনিও ট্র্যাপে পড়েন। এই ভিড় মানসিকতা বা ট্র্যাপ তৈরি করে, যা একাধিক বিশাল ধসের প্রধান কারণ। মেন্টাল অ্যাকাউন্টিং, অর্থাৎ মানসিক কিছু হিসাব নিকাশ, যেমন মানুষের টাকা বিভিন্ন মানসিকতা খাতে ভাগ করে, যেমন এই টাকা লটারি, এটা বোনাস, এটা ইত্যাদি। ফলে তারা সব টাকা সমানভাবে বিবেচনা না করে ভুল সিদ্ধান্ত নেয়। উদাহরণস্বরূপ, বোনাস পাওয়ার টাকাটা বেশি ঝুঁকিতে বিনিয়োগ করে ফেলে, ভাবছে এটা তো অতিরিক্ত টাকা। এখানে লেখক কিছু পরামর্শ দিয়েছেন, যেমন এই মানসিকতার ফাঁদগুলো এড়াতে হলে দরকার ডিসিপ্লিন, স্বচ্ছ নিয়ম ও ধৈর্য। তিনি বলেন, সফল বিনিয়োগকারী হওয়া মানেই বাজারকে রিড করা নয়, বাজারকে হারানো নয়, বরং নিজের ভুল আচরণগুলোকে সংশোধন করে নেওয়া। বিহেভিয়ারাল ফাইন্যান্স আমাদের শেখায় সবচেয়ে বড় বিনিয়োগের ঝুঁকি আমাদের নিজের মস্তিষ্ক। যখন আপনি ভয় পান, লোভ করেন আর সবাইকে দেখে সিদ্ধান্ত নেন, তখন আপনি যুক্তির বদলে আবেগ দিয়ে বিনিয়োগ করেন, আর এই জায়গায় আপনি হাঁটতে শুরু করেন। তাই সফলতা চাইতে হলে আপনার কিছু বিষয় অবশ্যই দেখতে হবে, যেমন নিয়মিত পোর্টফোলিও ব্যালেন্স করুন, কম খরচে ইন্ডেক্স ফান্ড তৈরি করুন, অবশ্যই আবেগগত সিদ্ধান্ত এড়িয়ে চলুন। চ্যাপ্টার 11, পোর্ট শর্ট অ্যাট দ্য এফিসিয়েন্ট মার্কেট থিওরি, অর্থাৎ কার্যকর বাজার তত্ত্ব, EMH সমালোচনা। EMHটা কি? এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। আপনি কি বিশ্বাস করেন আপনি স্টক মার্কেট বুদ্ধি খাটিয়ে পেশাদারদের চেয়েও বেশি আয় করতে পারবেন? আপনি কি মনে করেন কিছু স্টক নিশ্চিত লাভ নিয়ে আসে? তাহলে হয়তো আপনি কার্যকর বাজার তত্ত্ব অর্থাৎ এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস চ্যালেঞ্জ করছেন। আর এই অধ্যায় ঠিক এই জায়গাটাই গভীরভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন এই অধ্যায়ে মাইকেল তিনি দেখিয়েছেন যে কেন অনেক বিনিয়োগকারী বিশ্লেষণ ও লেখক যেমন এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস এর বিরোধিতা করেন, এবং তারা এটাকে যৌক্তিক হিসাবে কিছু বিষয় দেখিয়েছেন। EMH এর মূল কথাটি হলো, বাজারের সব তথ্য আগে থেকেই প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাই কেউ ধারাবাহিকভাবে বাজারকে হারাতে পারবে না, তবে বাস্তবতা জটিল। লেখক এখানে কয়েকটি বিখ্যাত অসাংখ্যিক ও ব্যতিক্রমী তুলে ধরেন, যা EMH এর শক্তিকে প্রশ্নবিদ্ধ করে। যেমন ওয়ারেন বাফেট এর মতো ব্যতিক্রমধর্মী বিনিয়োগকারীরা। ওয়ারেন বাফেট একাধিক দশক ধরে বাজারকে হারিয়েছেন, তাও শুধু ভাগ্যের কারণে নয়,
বরং গভীর বিশ্লেষণ, অ্যানালাইসিস ও ধৈর্যের কারণে। তার মতে অনেকজন হলো পেটার লাইন্স অর্থাৎ ম্যালকেইল বলেন, এটি কি ইএমএস ভুল প্রমাণ করে? তার উত্তর না, এগুলো ব্যতিক্রমী, নিয়ম নয়। এক্সেপশনাল ইজ নট এ এক্সাম্পল, অর্থাৎ হাজার হাজার বিনিয়োগকারীর মাঝে এক দুইজন সফল হলে সেটিকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানোমালি হতে পারে, অর্থাৎ ওটাকে উদাহরণ হিসাবে ধরে নেওয়া যাবে না। যেটা পরিসংখ্যান রিসার্চ অ্যানালাইসিস করে যেটাতে সংখ্যা বেশি, পসিবিলিটি বেশি, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাজার অকার্যকারিতা, মার্কেট অ্যানোমালিস, অর্থাৎ ম্যালকেইল তিনি বলেন এমন কিছু বাজার অমিল যা ইএমএস মেনে নেয় না, যেমন জানুয়ারি ইফেক্ট, অর্থাৎ জানুয়ারিতে ছোট কোম্পানির শেয়ার বেশি রিটার্ন দেয়। একটা মোমেন্টাম ইফেক্ট, অতীতে যে শেয়ার ভালো করেছে তা ভবিষ্যতেও ভালো করতে থাকে। P/E অ্যালোমি, অর্থাৎ কম P/E রেশিওওয়ালা স্টক দীর্ঘমেয়াদী বেশি রিটার্ন দিতে পারে। এসব ইঙ্গিত দেয় বাজার সবসময় পারফেক্টলি ইনফর্মড নয়। অর্থাৎ নাম্বার 3, মানবীয় আচরণ বা আবেগ, অর্থাৎ বিহেভিয়ারাল ফাইন্যান্স। এই অধ্যায়ে লেখক ইঙ্গিত দেন যে ইএমআইস মানবীয় ভুল ও আবেগকে যথাযথভাবে ধরে না। যেমন মানুষ লোভ, ভয়, ফোমো, হার্ট বিহেভিয়ার পেয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় যেটা রেশনাল বা যুক্তিসঙ্গত নয়। এর মানে বাজার কিছু সময় ইরেশনাল বিহেভিয়ার করে থাকে যেটা ইএমএস গ্রহণ করতে চায় না। লেখক সর্বশেষ যে বিষয়টা উনি দেখানোর চেষ্টা করেছেন, ম্যালকেইল বলেন যদিও কিছু ব্যতিক্রমীয় অমিল বাজারে আসে, তবে বেশিরভাগ সময় বাজার কার্যকরভাবে কাজ করে। সেজন্য সাধারণ বিনিয়োগকারীদের পক্ষেও বাজারকে হারানোর চেষ্টা চেয়ে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা অধিক বাস্তবসম্মত, লাভজনক। তিনি শেষ পর্যন্ত তিনি যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো পুরোপুরি খারিজ না করে, মানে ইএমএসকে পুরোপুরি খারিজ না করে তিনি এটাকে আংশিকভাবে সমর্থন করেন এবং বলেন বাজার পুরোপুরি নিখুঁত নয়, কিন্তু এতটাই দক্ষ যে সেটিকে নিয়মিতভাবে হারানো খুব কঠিন, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাহলে এই চ্যাপ্টারটা থেকে আমরা যে বিষয়টি শিক্ষামূলক হিসাবে গ্রহণ করতে পারি সেটি হলো বাজারে ব্যতিক্রমী আছে, কিন্তু তা ধরতে গেলে আপনি হয় ফরচুন টেলার হবেন নয়তো ফরচুন লুজার হবেন। তাই ইএমএসকে পুরোপুরি মানুন আর নাই জানুন দীর্ঘমেয়াদী, কম খরচে, বৈচিত্র্যময়, নিয়মিত বিনিয়োগে সবচেয়ে নিরাপদ ও কৌশলী। চ্যাপ্টার 12, এ ফিটনেস ম্যানুয়াল ফর র্যান্ডম ওয়াকার্স, অর্থাৎ আপনি শারীরিকভাবে ফিট থাকেন, যেমন ব্যায়াম ও ডায়েট মেনে চলেন, তেমনি আর্থিকভাবে ফিট থাকতে চাইলে দরকার একটি সুসংগঠিত ও স্থির বিনিয়োগ পদ্ধতি যা আবেগ নয়, নির্দিষ্ট বা নিয়ম নির্দিষ্টভাবে সিদ্ধান্তে পরিচালিত হয়। এই অধ্যায়ে লেখক বার্টন জে ম্যালকেইল তিনি কিছু বিষয় আমাদের দেখানোর চেষ্টা করেছেন, যেমন আপনি যদি বিশ্বাস করেন বাজার এলোমেলোভাবে চলে, র্যান্ডম ওয়াক, তাহলে আপনার বিনিয়োগ কৌশলী হওয়া উচিত ধীর, ব্যয় সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে। এখানে তিনি বলেন ব্যক্তিগত বিনিয়োগে ফিটনেস গাইড, তিনি ফিটনেস গাইড তৈরি করেছেন যা বাস্তব জীবন অর্থনৈতিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। তার মতে যতটা গুরুত্বপূর্ণ শারীরিক ফিটনেস, ঠিক ততটাই জরুরি আর্থিক ফিটনেস থাকা। এখানে যে মেজর বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো ডাইভার্সিফিকেশন ইজ কি, অর্থাৎ বৈচিত্র্যময় শক্তি। ম্যালকেইল বলেন আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না কোন অ্যাসেট ক্লাস ভালো করবে, তাই আপনাকে বিনিয়োগ হওয়া উচিত স্টক, বন্ড, রিয়েল এস্টেট ও ইন্টারন্যাশনাল মার্কেট, সব কিছু মিলিয়ে। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। একই চিন্তা উপদেশ এখানে গভীরভাবে প্রযোজ্য, কারণ একটা নষ্ট হলে যেন সবগুলো নষ্ট না হয়। ডলার কাস্ট অ্যাভারজিশন, অর্থাৎ নিয়মিত সমপরিমাণ বিনিয়োগ,
বাজারে ওঠানামা নিয়ে দুশ্চিন্তা না করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করুন। এতে আপনি উচ্চ নিম্ন দামে গড় মূল্যর শেয়ার পাবেন, যা দীর্ঘমেয়াদে ফল ভালো পাবেন। মিনিমাইজ কস্ট অ্যান্ড ফিস, অর্থাৎ লেখক বারবার জোর দিয়ে বলেন অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্টের খরচ বেশি হওয়ার বাজার হারানো কঠিন। তিনি কিছু পরামর্শ দেন, যেমন লো কস্ট ইন্ডেক্স ফান্ড বেছে নিন, অপ্রয়োজনীয় লেনদেন এড়িয়ে চলুন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ট্যাক্স ও ট্রানজ্যাকশন ফি কমিয়ে আনুন। রিব্যালেন্সিং ইজ এসেনশিয়াল, যখন আপনার স্টক অনেক বেড়ে যাবে তখন আপনার পোর্টফোলিও ভারসাম্যহীন হয়ে পড়বে। তাই প্রতি বছর নির্দিষ্ট সময় অন্তত পোর্টফোলিও রিব্যালেন্স করুন, যাতে ঝুঁকির ভারসাম্য বজায় রাখতে পারেন। ও সর্বশেষ যে পয়েন্টটা উনি দেখাইছে সেটি হলো থিঙ্ক লং টার্ম, স্টে দ্য কার্স, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাজার পড়ে গেলে ভয় পাবেন না, উঠলে লোভে পড়বেন না, আপনার বিনিয়োগ পরিকল্পনার প্রতি আস্থা রাখুন। বাজার অস্থিরতা আসবে, কিন্তু যদি ধৈর্য ধরেন তিনি শেষ হাসিটা আপনিই হাসবেন। এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোর পয়েন্ট হিসাবে লেখক দেখানোর চেষ্টা করেছেন। যেমন এই অধ্যায়ে আমাদের শেখায় একজন সফল বিনিয়োগকারী হতে হলে তাকে আর্থিকভাবে ফিট হতে হবে। এই ফিটনেসটি আসে সময়নিষ্ঠ পরিকল্পনার জন্য, আবেগ নিয়ন্ত্রণের কারণে, বৈচিত্র্যময় ব্যবহারের কারণে, খরচ নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকার জন্য। এ ফিটনেস ম্যানুয়াল ফর র্যান্ডম ওয়ার্কার্স, অধ্যায়টি হচ্ছে এমন একটি বিনিয়োগের জন্য লাইফস্টাইল গাইড যেখানে শারীরিকভাবের মতোই বিনিয়োগেও লাগে নিয়ম, ধৈর্য এবং নিজের নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যা ইন্ডেক্স ফান্ডে সাশ্রয়ী শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করতে প্রস্তুত করে। তারাই বাজারে দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভবান হয় এবং মার্কেট তারাই শাসন করে। অধ্যায় 13, অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল। ভাবুন আপনি একটি দৌড়ে নেমেছেন যেখানে গন্তব্য হলো আর্থিক স্বাধীনতা, কিন্তু এই দৌড় সমান নয়। কেউ শুরু করে কিশোর বয়সী, কেউ 30 পেরিয়ে, কেউ মাসে সঞ্চয় করতে পারে $1000, কেউ $100। তবে ভালো খবর হলো এই দৌড় দ্রুত দৌড়ানোর চেয়ে ঠিক সময়ে শুরু করা সবচেয়ে বড় সুবিধা ও গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমানের কাজ। লেখক এ অধ্যায়ে যে অমূল শিক্ষাটা তুলে ধরেছেন তা হলো ধনী হওয়া নির্ভর করে রিটার্ন রেটের উপরে নয়, বরং নিয়মিত সঞ্চয় ও সময় ব্যবস্থাপনার উপর। তিনি যুক্তি দেন একজন সাধারণ মানুষ যিনি মাত্র $100 প্রতি মাসে সঞ্চয় করেন এবং 30-40 বছর বয়সে এই নিয়ম পালন করেন, তিনি দীর্ঘমেয়াদী একটা উচ্চ আয়ের ব্যক্তি বা বেশি সম্পদ গড়ে তুলতে পারেন। যদি সেই উচ্চ আয়টি ব্যক্তি বিনিয়োগ ও নিয়মকানুন না রাখেন তাহলে আপনি এটায় সফলতা হতে পারবেন না। লেখক অর্থনৈতিক দৌড় শব্দবন্ধ ব্যবহার করে বোঝাতে চান যে এটি একটা ম্যারাথন দৌড় নয়। অনেকেই মনে করে বেশি রিটার্ন অর্জনই বড় কৌশল, কিন্তু লেখক দেখান উচ্চ রিটার্ন পাওয়ার চেয়ে সতর্কতা, ধারাবাহিকতা ও সময়ের সদ্ব্যবহার বেশি কার্যকরী। একটি শক্তিশালী উদাহরণ আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন একজন ব্যক্তি 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করে এবং প্রতি মাসে $100 করে 4% রিটার্ন বিনিয়োগ চালিয়ে যায়, তবে 65 বছর তার অ্যাকাউন্টে থাকবে প্রায় $3,50,000+। অথচ যদি 10 বছর দেরি করে শুরু করে তার মাসে $200 থেকে $300 সঞ্চয় করে, এই ফান্ড তিনি তৈরি করতে কষ্টসাধ্য হয়ে যাবে। এখানে লেখক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন, যেমন নিজস্ব আর্থিক সীমাবদ্ধতাকে বুঝে কৌশলে সাজানো। কেউ যদি আয় কম করে তার লক্ষ্য হওয়া উচিত ব্যয় কমিয়ে সঞ্চয়ের হার বাড়ানো। আবার উচ্চ আয়ের ব্যক্তির উচিত ব্যয়ের ফাঁদে না পড়ে বিনিয়োগের শৃঙ্খলায় বজায় রাখা। তিনি বলেন অপচয়কারী ধনী লোক একজন গরিব বা দরিদ্র বিনিয়োগকারীর চেয়েও আর্থিক দৌড়ে পিছিয়ে থাকতে পারে।
তো এই চ্যাপ্টারটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটি হলো ধনী হওয়া ও রিটার্ন নয়, সময় ও নিয়মনিতার একটা খেলা বা চক্র। যত দ্রুত শুরু করবেন তত দ্রুত ও শক্তিশালী ভবিষ্যৎ গঠন করতে পারবেন। লেখক এই অধ্যায়ে বিনিয়োগে মনস্তত্ত্ব, ধৈর্য, কৌশল, মানসিকতা, সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেছেন, যা বারবার বোঝাতে চান বড় মুনাফা আশা নয়, বরং ছোট ছোট নিয়ম নিষ্ঠভাবে সঞ্চয় ও সঠিক ইনভেস্টমেন্ট সঠিক সময়ের উপর করলে, সফল বিনিয়োগ করলে জীবনের চাবিকাঠি ও হিউজ পরিমাণ মাল্টিপল টাইপের ক্যালকুলেশন আসে, আপনি এটা রিটার্ন পাবেন। চ্যাপ্টার 14, যেমন এ লাইফ সাইকেল গাইড টু ইনভেস্টিং, জীবনে পর্যায়ভিত্তিক কিছু বিনিয়োগের গাইড এখানে দেখানো হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, টোটাল বইয়ের ভিতরে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, যেখানে লেখক বয়স অনুযায়ী বিনিয়োগের কৌশল দেখিয়েছেন, জীবনের ধাপভিত্তিক বিনিয়োগের পরিসমাপ্তি তিনি পরিকল্পনা দেখিয়েছেন। যেমন 20 থেকে 30 বছর বয়সে স্টক, 20 থেকে 30 বছর বয়সে আপনি কি করবেন? স্টক কেন্দ্রিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সুযোগ নিন, যেখানে সময় আছে রিকভার করার। ইন্ডেক্স ফান্ড বা গ্রোথ স্টক ভালো অপশন হতে পারে আপনার জন্য, আর সামান্য কিছু বন্ড রাখা যেতে পারে। এরপর স্টেপ, যেমন 30 থেকে 50 বছর বয়সে আপনি কি করবেন? সম্পদ রক্ষা ও বৃদ্ধির দুটোই লক্ষ্য রাখা বা লক্ষ্য হওয়া উচিত। পোর্টফোলিওগুলোকে ভারসাম্য আনুন, স্টক প্লাস বন্ড প্লাস রিয়েল এস্টেটে নজর দিন, আর ঝুঁকি ধীরে ধীরে কমাতে শুরু করুন। এই পর্যায়ে গিয়ে ঝুঁকি 50% নিয়ে চলে আসা ভালো। 50 থেকে 65 বছর বয়সে কী করবেন? অবসরের প্রস্তুতি নিন, স্টক অনুপাতে বন্ড বাড়ান, আর মূলধনের নিরাপত্তার উপরে গুরুত্ব দিন। আর 65+ বয়সে তখন কি করবেন? মূলত আয়ের উৎস হিসাবে স্থির ও নিরাপদ বিনিয়োগ করুন, আর ফিক্সড ইনকাম বন্ড বা ডিভিডেন্ড স্টকে গুরুত্ব দিন। তো এই চ্যাপ্টারটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হলো বয়সের সঙ্গে সঙ্গে ঝুঁকি কমিয়ে আনুন এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ বন্টন করুন। আর এই বইতে সর্বশেষ যে চ্যাপ্টারটি হলো সেটি হলো 3 জায়ান্ট স্টেপ ডাউন ওয়াল স্ট্রিট, অর্থাৎ ওয়াল স্ট্রিট বিনিয়োগের 3টা মূল ধাপ আছে। এই চূড়ান্ত অধ্যায়টি সর্বশেষ অধ্যায় এই বইয়ের। এই চূড়ান্ত অধ্যায় লেখক বইয়ের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখিয়েছেন 3টা স্টেপ বা 3টা পদক্ষেপের মাধ্যমে একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে স্মার্ট কার্যকারী বিনিয়োগ করতে পারবেন। যেমন ডাইভার্সিটি, বৈচিত্র্যতা আনুন। এই ডাইভার্সিটি কিভাবে আনবেন? বিভিন্ন মার্কেট ও অ্যাসেট বিনিয়োগ করুন, শুধু স্টক নয়, বন্ড, ইন্টারন্যাশনাল মার্কেট ও রিয়েল এস্টেট ইত্যাদি এইগুলোর উপরে। আর মিনিমাইজ 2 নাম্বার স্টেপটি হলো মিনিমাইজ কস্ট বা ব্যয় কমান। অ্যাক্টিভ ফান্ড অর্থাৎ ম্যানেজার বা বাজারকে হারাতে পারবেন না, অথচ তাদের খরচ বেশি, তাই খরচকে মিনিমাইজ করা যায় কিভাবে সেই দিকে লক্ষ্য রাখুন। তাই লো কস্ট ইন্ডেক্স ফান্ড বেছে নিন। লেনদেন কম করুন, ট্যাক্স এবং ফি বাঁচানোর চেষ্টা করুন। ও নাম্বার 3 মেনটেন্স ডিসিপ্লিন, অর্থাৎ বাজার পড়ে গেলে ভয় পাবেন না, লোভ পরে বেশি রিটার্নের খোঁজে এক্সট্রা রিস্ক বা ঝুঁকি নেবেন না। নির্ধারিত সময় অনুযায়ী ইনভেস্ট করুন ও পোর্টফোলিওকে রিব্যালেন্স করার চেষ্টা করুন। এই অধ্যায়টা থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণটা করতে পারি সেটি হলো সফল বিনিয়োগ করতে চাইলে আগে আবেগ বাদ দিয়ে যুক্তিবান হন, বিবেকবান হন, নিয়ম ও খরচের উপর নিজের আয়ত্ত আনার চেষ্টা করুন, দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করুন। তো এই বইয়ের সর্বশেষ আমরা যদি কনক্লুশন টানার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট আমাদের শেখায় বাজারে জিততে নয়, বাজারে বুঝে চলাই উচিত। বার্টন জি ম্যালকেল তিনি দেখান আপনি যদি দীর্ঘমেয়াদী যুক্তিসঙ্গতভাবে বৈচিত্র্যচিত্রে খরচ কমিয়ে বিনিয়োগ করেন তবে আপনি বাজারের খেলা জিতে যাবেন, এমনকি পেশাদারদের থেকেও আপনি ছাড়িয়ে যাবেন।
এরই মাধ্যমে আমরা এর র্যান্ডম ওয়ার্ক ডাউন ওয়ার্ক স্টেট, এটি একটি চমৎকার বই স্টক মার্কেটের উপরে, শেয়ার মার্কেটের উপরে, এমনকি ইনভেস্টিংয়ের উপরে। তো এই বইটা আমরা সম্পূর্ণ বইটা মোট 15টি চ্যাপ্টার, আমরা 15টি চ্যাপ্টারই দেখানোর চেষ্টা করেছি। আশা করব আপনার এর ভিতরে সকল প্রকার কনফিউশন ও একটা স্বচ্ছ ধারণা ও একটা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং সাথে সাথে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে বিষয়টা সেটাও আপনি বুঝতে পারবেন, এবং ইনভেস্ট নিয়ে আপনাদের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, কনফিউশনগুলো আছে, সেগুলোও ক্লিয়ার হয়ে গেছে। আর আশা করি এটা দিয়ে আপনার ভিতরে একটা কনফিডেন্স ও লয়ালিটি গ্রোথ তৈরি হবে। আপনি প্রত্যেকটা বয়সেরই একটা মানুষের লাইফ সাইকেল আছে এবং সেই সাইকেল অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন স্টেপে আসেন। তো যত দ্রুত সম্ভব যেখানে আছেন সেখান থেকেই চেষ্টা করবেন ইনভেস্ট করার জন্য এবং সেভিং করার জন্য, সঞ্চয় করার জন্য। সেটা 100 টাকা হোক, $5 হোক, $10 হোক, আজকে যে যেখানে আছেন সেই জায়গা থেকে শুরু করুন। সেটা স্টুডেন্ট হোক, চাকরিজীবী হোক, বিজনেসম্যান হোক, যে বয়সে হোক। তো একটা পর্যায়ে গিয়ে একটা হিউজ পরিমাণ মাল্টিপল টাইপের রিটার্ন আসবে। এই বিষয়গুলো উনি বইয়ের ভিতর দেখানোর চেষ্টা করেছে। তো আমরা সম্পূর্ণ বইটার ডিটেলস দেখেছি। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আশা করি আমরা নতুন কোনো একটা নেক্সট এপিসোডে নতুন কোনো একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নিয়ে একটা আনার চেষ্টা করব। আমরা পরবর্তী যে বইটা নিয়ে আনার চেষ্টা করব সেটা হচ্ছে বব প্রক্টরের। এটা আমাদের টিম কাজ চলছে এই বইটা নিয়ে। বব প্রক্টরের চমৎকার একটি বই। তো আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি পডকাস্টে। ততদিন পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম, পার্সোনাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে পরিপূর্ণভাবে না থাকে, আপনি লাইফে কমফোর্টেবলভাবে চলাচল করতে পারবেন না, কমফোর্টলি আপনি কিছু করতে পারবেন না। এইগুলো থাকলে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার ফাইন্যান্সিয়াল নলেজ, ফাইন্যান্সিয়াল টার্ম, আপনার ব্যক্তিগত সব কিছুটা পাওয়ার বুস্টের মতো কাজ করবে আপনার সব কিছুর উপর। আপনার বিচক্ষণতা এমনভাবে বেড়ে যাবে যে আপনি সব কিছু ইজিলি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো যাই হোক, আর কথা বলতেছি না, আপনাদের সাথে থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট এপিসোডে।